আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মূলত তসলিমা নাসরিনের একটি স্ট্যাটাসের উপরে ভিত্তি করে আলোচনাটা করব। আগে আমি তার স্ট্যাটাসটা একটু পরে আপনাদেরকে শোনাই, তারপরে আমি দু একটি কথা বলে আমি আলোচনা শেষ করব এবং সম্পূর্ণ আলোচনা শুনে আপনি আপনার মতামত দেবেন এবং আপনার মতামতকে মূল্যায়ন করে পরবর্তীতে আবারও ইনশাআল্লাহ অন্য কোনো বিষয়ে আলোচনা করব। তো তসলিমা নাসরিন 4 ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হচ্ছে, যে ভারতের 17,000 সৈন্য মারা গিয়েছে বাংলাদেশকে তার শত্রু পাকিস্তানের হাত থেকে বাঁচাতে গিয়ে, সেই মিত্র ভারত নাকি আজ শত্রু। ভাষাগুলি দেখেন। এরপরে, যে ভারত 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, খাইয়েছিল, পরিয়েছিল, সে ভারত নাকি আজ শত্রু। যে ভারত মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে, অস্ত্র চালনা শিখিয়েছে পাকিস্তানি সেনাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, সেই ভারত নাকি আজ শত্রু। আর যে পাকিস্তান দেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু দেশ। যে পাকিস্তান জঙ্গি উৎপাদনে 1 নম্বরে, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু। যে পাকিস্তান আজ অব্দি 71-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, সেই পাকিস্তান নাকি আজ বন্ধু রাষ্ট্র। এই হচ্ছে তার মূলত স্ট্যাটাসটা। এটার উপরে ভিত্তি করে আমি যদি একটু পয়েন্টে আলোচনা করতে চাই, বিষয়টি এরকম যে অবশ্যই পাকিস্তান আমাদের সাথে বর্বরোচিত আচরণ করেছে এবং তাদের জুলুম থেকে বাঁচাটা বা আমাদের ওই সময়ে তাৎক্ষণিক তাদের যে নির্যাতন, সেই নির্যাতন থেকে বাঁচতে স্বাধীনতা চাওয়া এবং স্বাধীনতার সপক্ষে যুদ্ধ করাটা, এটা আমাদের প্রত্যেকের একেবারে নাগরিক অধিকার ছিল এবং আমাদের মানবিক অধিকার বলি আর নৈতিক অধিকার বলি বা ধর্মীয় অধিকার বলি, সর্বক্ষেত্রেই আমরা সঠিক পথে ছিলাম এবং এটা যৌক্তিক একটা পর্যায়ে ছিল। ইন্ডিয়া সম্ভবত আমাদের সহায়তা করার কারণে আমাদের হয়তো দ্রুত আমরা রক্তক্ষয়ী যুদ্ধটা কমাতে পেরেছি বা দ্রুত স্বাধীনতার পৌঁছতে পেরেছি, সেজন্য ইন্ডিয়াকে ধন্যবাদ আমরা দিতেই পারি। কিন্তু বিষয়টা হচ্ছে, ইন্ডিয়া কি শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল, নাকি ডাল মে কুছ কালো হয়, অন্য কিছু ছিল? এই বিষয়টা আরো প্রায় 10-15 বছর আগে মেবি বা আরো আগে হতে পারে, ইনকিলাবের একটি রিপোর্ট আমি পড়েছিলাম। সেখানে অরোরা সম্পর্কে একটা তারা বিশাল একটা রিপোর্ট ছেপেছিল। সেখানে স্পষ্ট করেছিল কেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের কাছে তারা পাকিস্তান আত্মসমর্পণ করলো, সেদিন ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে কেন আত্মসমর্পণ করলো, সেদিন বাংলাদেশের সেনা প্রধান কই ছিল বা বাংলাদেশের সেভাবে কেন উপস্থিতি ছিল না, বিষয়টি কেন, এবং ইন্ডিয়া আমাদেরকে কেন সহায়তা করেছে, এই কেন খুঁজতে গিয়ে সেখানে ইনকিলাব যেটা বোঝাতে চেয়েছিল বা আমরাও যেটা স্বাভাবিকভাবে বুঝি, সেটা হচ্ছে যে স্বভাবতই পাকিস্তান আর ইন্ডিয়া চরমতরে একটি উত্তেজনাপূর্ণ দেশ ছিল এবং দুইটা দেশ দুটোটাই পারমাণবিক শক্তিধর দেশ, একজন আরেকজনের কেউ কাউকে সহ্য করতে পারতো না। তো যখন পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একটা রাষ্ট্র ছিল, স্বভাবতই ভারত চেয়েছিল যে পাকিস্তানকে দুটো টুকরো করতে পারলে ইন্ডিয়ার সুবিধা, কারণ একচ্ছত্রভাবে ইন্ডিয়া কর্তৃত্ব করতে পারবে এই অঞ্চলে, ইন্ডিয়ার উপরে আর কেউ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ইভেন বাংলাদেশের থেকে সে বিশাল একটা সুবিধা অর্জন করতে পারবে, এই লক্ষ্য নিয়ে সে আমাদেরকে সহযোগিতা করেছিল। সে শুধুমাত্র যদি আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করত, শুধুমাত্র আমরা স্বাধীন হয়েছি সেজন্যই যদি যুদ্ধ করত, ক্ষণে ক্ষণে যদি আমাদেরকে সেই খোঁটাটা তারা না দিত, তাহলে বুঝতাম যে না, তাদের বক্তব্য ঠিক, তারা আমাদের স্বাধীনতার জন্যই যুদ্ধ করেছে, যা কিছু করেছে শুধুমাত্র তাদের উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতা। কিন্তু আমরা তা দেখিনি। আমরা 71 সালে মেজর জলিলকে কেন 71 পরবর্তী জেলে যাওয়া লাগলো, কি কারণে, সেই অনুসন্ধান কেউ করেনি। সেগুলি নিয়ে আমরা যতটুকু জেনেছি যে মেজর জলিল একমাত্র ব্যক্তি ছিলেন যিনি স্বাধীনতার পরে ইন্ডিয়া আর্মি কেন বাংলাদেশের লুটপাট করতেছে এই বিষয় নিয়ে প্রথম তিনি কথা বলেছিলেন এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের সর্বক্ষেত্রে আগ্রাসী ভূমিকা পালন করে সবকিছু তারা চষে নিয়ে যাচ্ছিলেন, এই বিষয়ে তিনি মুখ খুলেছিলেন। এবং ইন্ডিয়া আর্মি কেন বাংলাদেশে অবস্থান করতেছে, কেন তাদেরকে প্রত্যাবর্তন করা হচ্ছে না বা কেন তারা তাদের নিজেদের দেশে ফেরত যাচ্ছে না, এই বিষয়ে তিনি কথা বলেছিলেন।
যে কারণে তদানীন্তন শেখ মুজিবুর রহমানের সময় এই মেজর জলিলকে জেলে আবদ্ধ করা হয়। কারণ ইন্ডিয়া তাদেরকে বুঝিয়েছিল, তাকে শেখ মুজিবকে, যে এই মেজর জলিল হচ্ছে স্বাধীনতার বিপক্ষের বা ইন্ডিয়ান বাহিনীর বিপক্ষের বা তোমার বিপক্ষের। এই লামসাম বুঝিয়ে শেখ মুজিবকে দিয়ে মেজর জলিলকে কারারুদ্ধ করা হয়। সেই ইতিহাস, চেপে রাখা ইতিহাস, এগুলি আমরা অনুসন্ধান করলে আমরা পেয়ে যাব। এগুলি যে কোনো জায়গায় ইতিহাসের বইগুলিতে আপনারা পাবেন। আমি সে বিষয়টা আলোচনা করছি না। আমার আজকের মূল টপিকসটা হচ্ছে যে তারা যে বারবার খোঁটা দিচ্ছে এবং তসলিমা নাসরিন সেই ইয়ের মতোই, ইন্ডিয়াদের মতোই একইভাবে খোঁটা দিয়ে গেলেন। তিনি কতগুলি খোঁটা দিলেন, পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র আর ইন্ডিয়া আমাদেরকে মিত্র রাষ্ট্র। না, পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র নয়। তখন অবশ্যই জুলুম করেছিল। বাপ সন্তান বিভাজন হতে পারে, বাপ সন্তানের ভিতরে মারামারি লাগতে পারে, ভাইয়ে ভাইয়ে ভিতরে মারামারি লাগতে পারে। যখন পারিবারিক অশান্তি হয়, পারিবারিক কলহ হয়, তখন পাশের থেকে কেউ সেটার ফায়দা নিতে চায়। এটাই চিরাচরিত নিয়ম, যে ফায়দাটা ইন্ডিয়া নিয়েছিল। যখন আমরা পাকিস্তান আমাদের উপরে নির্যাতন করলো, শেখ মুজিবুর রহমান যখন 69-এর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেন, তখন নিয়মতান্ত্রিকভাবে তাকে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। ক্ষমতা হস্তান্তর করলে না শেখ মুজিব স্বাধীনতা চাইতেন, না বাংলাদেশ বা পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশের জন্ম সূচনা হতো। সেটা একটা করুণ ইতিহাস ছিল। অবশ্যই সেটা পাকিস্তানের জন্য লজ্জার, এবং এখন অবধি ক্ষমা চায়নি, এটাও আমাদের জন্য একটা লজ্জার। পাকিস্তানের অবশ্যই এই বিষয়টা নিয়ে ক্ষমা চাওয়া উচিত, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু সেটা এখনো তারা চায়নি। সেজন্য আমরা তাদের সাথে দেন দরবার করতে পারি, কিন্তু সেই বিষয় নিয়ে ইন্ডিয়া বা তসলিমা নাসরিন থেকে আমাদের উপদেশ নিতে হবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। তো ঠিক এই পয়েন্টটাই আমি সকালবেলা সামান্য দুপুরে রাখ দিয়ে 50 সেকেন্ড একটা ভিডিও করেছিলাম, যে পারিবারিক কলহ যখন থাকে তখন বাহিরের অন্য কেউ সুযোগ নিয়ে অনেক কিছু করতে পারে। ঠিক এই থিমটাই কাজে লাগিয়েছেন বর্তমান ডক্টর ইউনূস স্যার। তিনি পরশুদিন সকল দলকে ঐক্যের জন্য আহ্বান করেছেন, আর গতকালকে সকল ধর্মের নেতাদেরকে আহ্বান করেছেন। তো সকল দল সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে, কারণ এই দুটা তো একই দল, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের অঙ্গ সংগঠন যা আছে, তার মানে ওই তাদের সহযোগীদের যে লেজুর বৃত্তি 14 দল ছিল, এগুলি মূলত একটাই দল, এদের নিজস্ব কোনো দল ছিল না। সে আলোচনা ভিন্ন। তারপর আমি একটু বলে রাখি যে কেন নিজস্ব দল ছিল না। যখন কারো নিজস্ব দল থাকে তখন তাদের ব্যানারে, নির্বাচনী ব্যানারে তাদের দলীয় প্রধানের ছবি ছাপানো হয়। কিন্তু আমরা দেখেছি জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুস থেকে নিয়ে সকলে একচেটিয়া ভাবে তাদের ব্যানারে শেখ হাসিনার ছবিটা নিয়েছে এবং তারা বলিয়েছে শেখ হাসিনার মদত পুষ্ট বা আশীর্বাদ পুষ্ট। ঠিক তেমনি ভাবে রাশেদ খান মেনন বলি, হাসানুল হক ইনু বলি, প্রত্যেকের নির্বাচনী ব্যানারে আমরা একইভাবে দেখেছি। তার মানে এগুলি তাদের নিজস্ব কোনো দলীয় ভাবে তারা নির্বাচন করেনি এবং তাদের দলীয় পরিচয় তারা বহন করতে পারেনি, বা দলীয় পরিচয়ের কোনো আবেদন বাংলাদেশের জনগণের কাছে ছিল না। সে কারণে তারা আওয়ামী লীগের পরিচয়ে তারা বড় হয়েছিল। এজন্য আমরা সবগুলিকে এক দলেই আমরা করতে চাই, কোনো ভাগাভাগি না করে, বিভেদ না করে। মূলত এই 14 দল মিলেই মূলত একটা দল, সেটা আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ এখানে সভাপতি থাকবে না, এই না থাকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কারণ আওয়ামী লীগ যেই অবস্থান সৃষ্টি করেছে, তা এই সময়ে এসে তাদেরকে কোনো ঐক্যের সম্মেলনে আহ্বান করা, এটা একটা উপহাস হবে জনগণের সাথে। কারণ জনগণ তাদেরকে বিদায় দিয়ে দিছে বাংলাদেশ থেকে। অন্তত এই জনগণ যতদিন বাংলাদেশের অবস্থান করবে বা তাদের যতদিন কার্যকারিতা থাকবে, ততদিন অন্তত আওয়ামী লীগ তাদের দলীয় পরিচয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যদি পরবর্তীতে ক্লিন ইমেজে যে আওয়ামীপন্থী রয়েছে, তারা যদি তাদের এই দলীয় ভুলের সিদ্ধান্তের ভুলের কারণে তারা সরি বলে পবিত্র হয়ে পরবর্তীতে আসে, সেটা ভিন্ন বিষয়, তখন দেখা যাবে। তার আগ পর্যন্ত মনে হয় না তাদের রাজনীতি করার সুযোগ আছে। তো যে আলোচনা করতেছিলাম যে সকল দল, একেবারে সকল রাজনৈতিক দল সেখানে ঐক্য পোষণ করেছেন এবং সকলে বলেছেন যে আমরা ইউনূস সরকারের হাতকে শক্তিশালী করব এবং বহির্বিশ্বের আক্রমণ বা বহির্বিশ্বের যত ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র আমরা রুখে দিব। আপনারা পিছ পাবেন না, আপনি কোনো ভয় পাবেন না, আপনি কোনো হেজিটেশনে ভুগবেন না। ঠিক তেমনি ভাবে গতকালকে আমরা দেখলাম ইসলামিক দল সহ, ইসলামিক ঘরানার উলামা ইকরাম সহ সকল ধর্মীয় নেতারা সেখানে উপস্থিত হলেন এবং সকল ধর্মীয় নেতারা সেখানে তাদের
আবেগের থেকে যেই কথাগুলি বললেন, বিবেকের থেকে যেই কথাগুলি বললেন, কথাগুলি আসলেই সাধুবাদ পাওয়ার যোগ্য। বিশেষত আমি স্মরণ করতে চাই আমাদের বর্তমান বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হযরত আল্লামা আব্দুল মালেক হাফিজাউল্লাহ। তিনি ছোট্ট 1 মিনিটে তার বক্তব্য, টোটাল মিলে 2 মিনিট তার পরিচয় পর্ব দিয়ে, তার ভিতরে সে যে সুন্দর চমৎকার কথা বলেছেন, তিনি একটা ছোট্ট একটা কোট করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথাকে তিনি কোট করে উপদেষ্টা সাহেবকে সাহস জুগিয়েছেন। কথাটি বলেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ আজকের আলোচনাটি। কথাটা হচ্ছে, তিনি বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, তিনি তখন বললেন যে আমার রাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী যেই ব্যক্তি, সেও যদি কারো উপরে জুলুম করে তাহলে ওই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে দুর্বল প্রমাণিত হবে। আর আমার রাষ্ট্রের সবচেয়ে দুর্বলতম যে ব্যক্তিটি, সে ব্যক্তি যদি মাজলুম হয় তাহলে সেই ব্যক্তিটি হবে আমার কাছে সবচেয়ে শক্তিশালী মানুষ। এই কথাটা কোট করে তারপরে বলেছেন যে উপদেষ্টা সাহেবকে, প্রধান উপদেষ্টা সাহেবকে, যে আপনি যারা এখন ঐক্যের কথা বলতেছেন বা আপনি এই সহনশীলতার কথা বলতেছেন বা সম্প্রীতির কথা বলতেছেন, যারা সম্প্রীতি বিনষ্ট করতেছে তাদের বিরুদ্ধে আপনি অনমনীয় ভাবে তাদেরকে দমন করতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে বাংলাদেশের সম্প্রীতি বজায় থাকবে, ঐক্য বজায় থাকবে, বাংলাদেশে কোনো বিভাজন হবে না, বাংলাদেশে কোনো বিবাদ তৈরি হবে না। অতএব আমরাও চাই যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, বিশেষ করে আমার এক আইনজীবী ভাইকে শহীদ করেছে, এছাড়া যারা উচ্ছৃঙ্খলা তৈরি করেছে, তাদের অনতি বিলম্বে আইনের শাসনের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করা, তাহলেই বাংলাদেশ সবকিছু মোকাবেলা করা সম্ভব। আর বাংলাদেশে যে বৃহৎ ঐক্য হয়েছে, এই ঐক্যের কারণেই মূলত ইন্ডিয়া অলরেডি পরাস্ত হয়ে গেছে। ইন্ডিয়া এখন আর কোনো সাবজেক্টই নাই, ইন্ডিয়া আমাদের ধর্তব্যের ভিতরেই পড়ে না, কারণ ইন্ডিয়া আমাদের গুনার বাহিরে। কারণ আমরা যখন ঐক্যবদ্ধ থাকবো, পৃথিবীর এমন কোনো সুপার পাওয়ার নেই যে আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলবে। যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে, আমরা তার চোখকে উপড়িয়ে ফেলবো। এটাই হচ্ছে ঐক্যের মূল বার্তা। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।